সঙ্গে আমি রয়েছি হীরক। আর প্যারাগল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারাগল আড্ডায়। প্যারাগল আড্ডায় আমরা কথা বলি ক্রীড়া জগতের মানুষের সঙ্গে ঠিকই, তবে আজকের আড্ডাটা হবে একটু অন্যরকম। কারণ হচ্ছে আজকের আড্ডায় অবশ্যই ক্রীড়া ব্যক্তিত্ব তো রয়েছেনই, অর্থাৎ ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত। টেবিল টেনিস নিয়ে আজকে মূলত আড্ডাটা দেবো, এবং সেই আড্ডায় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শর্মী সেনগুপ্ত। তিনি হচ্ছেন টেবিল টেনিসের সচিব, এবং অবশ্যই আমার সঙ্গে রয়েছেন আমাদের ক্রীড়া সাংবাদিক সুদীপ পাকরাশি। তো তিনজনেই রয়েছি আমরা, এবং তিনজনে মিলে আজকে টেবিল টেনিস নিয়ে, বাংলার টেবিল টেনিস নিয়ে কথা বলবো। বাংলার টেবিল টেনিস কি জায়গায় আছে, সামনে সম্ভাবনা কি আছে, এবং কিভাবে বাংলার টেবিল টেনিস এই মুহূর্তে এগোচ্ছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, সেই সব কিছু জানবো সৌমিদির থেকে এবং কথা বলবো পুরো বিষয়টা নিয়ে। সুদীপদা, প্রথমে সৌমিদির কাছে জিজ্ঞাসা করি। আমি একটু প্রথমে জিজ্ঞেস করছি, আপনি যদি একটু ব্রিফে আপনার জার্নিটা খুব সংক্ষিপ্ত ভাবে, আপনি ওয়াটার রোয়িং এ ছিলেন, ওখান থেকে টেবিল টেনিসের যে উত্তরণটা, ট্রানজিশনটা, সেটা যদি খুব সংক্ষেপে একটু বলেন যে কিভাবে এলেন। আসলে আমি তিনটে স্পোর্টসে যাদবপুর ইউনিভার্সিটি ব্লু, বাস্কেটবল, রোয়িং এন্ড সুইমিং। আর রোয়িং এ আমি পুরো ইউনিভার্সিটিতে থাকাকালীন ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম 5 times, দেন রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন ফার্স্ট এন্ড সেকেন্ড এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপ, আর গট দ্য সিলভার প্রাইজ অলসো। আর সুইমিংটা আমি পুরো স্কুলে করেছি, মানে ন্যাশনাল, যত বছর স্কুলে ছিলাম আপ টু ক্লাস 10। তো সেই হিসেবে আমার মেন স্পোর্টস হচ্ছে ওয়াটার স্পোর্টস অ্যান্ড বাস্কেটবল। আমি টেবিল টেনিসে অ্যাকচুয়ালি আমার দুটো জমজ মেয়ে, দে আর ওয়ার্কিং অ্যাট ব্যাঙ্গালোর রাইট নাও, ওদের আমি টেবিল টেনিসে দিয়েছিলাম। এবং সেই হিসেবে আমার যখন ইউনিভার্সিটির পরে, বিয়ের পরে 10 বছর একটা গ্যাপ হয়েছিল খেলাধুলোর জগৎ থেকে। বাট বেসিক্যালি যেহেতু আমি ভীষণভাবে পড়াশুনো এবং খেলাধুলা ওরিয়েন্টেড একটা মানুষ, এবং দুটোকে একসাথে মিলিয়ে আমি এই জেনারেশনকে বোঝাতে চাই যে পড়াশুনোর সঙ্গে খেলাধুলোর কোনো বিভেদ নেই। তোমরা যদি ডেডিকেটেড হও, তোমরা যদি পুরো টাইমটা দুটো জিনিসের মধ্যেই রাখো, এবং মিডিয়াতে যত বেশি হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলোর থেকে বাদ দিয়ে শুধু যেটুকু তোমাদের প্রয়োজন, যেটুকু তোমাদের নিজেদের জ্ঞান আহরণের জন্য প্রয়োজন, সেটুকুর মধ্যে থাকো, তাহলে তোমরাও কিন্তু খেলাধুলো পড়াশোনাটা একসাথে থাকতে পারবে। সো আমার এই ব্রত বা এই মোটিভেশনের সাথে সাথে আমি এখানে প্রথমে আমাদের ন্যাশনাল কোচ শ্রী তপন চন্দ্রর আন্ডারে আমার মেয়ে দুটোকে দিয়েছিলাম। সেখান থেকেই সেই সময়ই অ্যাকচুয়ালি প্রথম ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ফর্মেশন হয় 2004-05-এ। তো সামহাও তখন প্রবীণ মিত্র এবং প্রত্যেকে বুঝেছিলেন যে কিছু হয়তো ওনারা ভেবেছিলেন আমি যাতে এই জগতের মধ্যে ঢুকি। তো তখন তো ন্যাচারালি আমি যতটা পেরেছি সময় দিয়েছি বা কাজ করেছি। এরপর দিন গড়িয়েছে, বছর গড়িয়েছে, আলটিমেটলি আমি এখানের মানে সেক্রেটারি হয়ে এসেছি। এবং যেটা মেন মোটো আমার ছিল সেটা হচ্ছে, সুব্রত মুখার্জিও চেষ্টা করেছিলেন, মদন মিত্র চেষ্টা করেছিলেন, প্রত্যেকেই চেয়েছিলেন বাংলা যে 3 ভাগে বিভক্ত টেবিল টেনিসে, এই জায়গাটাতে সকলেরই একটা মনের কোথাও একটা ক্ষোভ বা দুঃখ ছিল যে এটাকে মেলানো যায় কিনা। তো সেই ক্ষেত্রেও আমাদের প্রেসিডেন্ট বর্তমানে বাবুন্দা রয়েছেন, ওনারও সহযোগিতা ছিল। টেবিল টেনিস ফেডারেশনেরও চেয়েছিলেন যে একটা অ্যাসোসিয়েশনও, এবং বিটিটিএ কেও তখন আমরা প্রপোজাল দিই। একটা জিনিস হয়তো করতে পেরেছি, আগে যারা ফ্লেক্সিবল ছিলেন না একসাথে আসার জন্য কোনো কারণে, 2018 শেষে যখন আমি সেক্রেটারি হিসেবে আসি ইলেক্টেড হয়ে, তখন তাদের মনে হয়েছিল হয়তো আমি থাকলে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেশন আমার সাথে কাজ করা যায়। তো সেইভাবে বিটিটিএ আসে, এবং তারপরে টিটিএফ আর ইনস্ট্রাকশনে এনবিটিটি আসে। তো আফটার দ্যাট আমরা ডাব্লিউবিটিটিএ, এনবিটিটি এবং বিটিটিএ তিনটেই আমরা ডিসলভ করে দিই, এবং নতুন অ্যাসোসিয়েশন আমাদের শুরু হয় 2019 সালে। সেটার নাম হয় বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। দিদি, জিজ্ঞাসা করবো, মানে আপনার কথা জিজ্ঞাসা করবো। আপনি যেহেতু সম্পূর্ণ একটা অন্য খেলায় ছিলেন এবং সেখান থেকে এই টেবিল টেনিসে আসলেন এবং মেয়েদেরকে খেলা শেখাতেন, এবং সেই সূত্রে আসা, তো মানে মানিয়ে নিতে বা যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা করবেন, এবার আগে খেলাধুলার কাজটা করেছিলেন, ডিফারেন্ট স্পোর্টস ছিল, কিন্তু এখানটা অ্যাডমিনিস্ট্রেশন মানিয়ে নেওয়া, বুঝে নেওয়া, এই যে ট্রানজিশনটা, এটা কতটা কঠিন ছিল এবং কিভাবে সেটাকে মানিয়ে রপ্ত করে ব্যাপারটাকে এগিয়ে দিয়ে? আসলে এখানেই আমি যেটা সুদীপদাকে বলছিলাম যে দেখুন, যে কোনো কাজে না পড়াশোনার একটা বিশাল ভূমিকা আছে। আমি নিজে বিং স্পোর্টস পার্সন, এটা যেমন মনে করি স্পোর্টস যেরকম আপনাকে ফিজিক্যাল স্ট্রেংথ
সকলের সাথে মিলেমিশে চলা, আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো দেয়। সেরকম শিক্ষা আপনাকে ভেতর থেকে এমন একটা কনফিডেন্স দেয় যেটা আপনি সব জায়গায় সমানভাবে সবার সাথে মিক্স আপ করতে পারবেন। ফার্স্ট, আমার মনে যেহেতু প্রচন্ড খেলাধুলো সম্পর্কে একটা আসক্তি, আমি যত যাই কিছুই করি, আমার দিনের শেষে গিয়ে যদি সব মানে খেলাধুলো সংক্রান্ত কাজটা যদি ভালো যদি বাংলার কিছু করতে না পারি, আমার মনে হয় আমার ক্রিয়েটিভিটিটা নষ্ট হচ্ছে। আমার একটা ডিসস্যাটিসফ্যাকশন যে ঠিক হচ্ছে না, আমার জিনিসটা আরো বেটার করতে হবে, আরো বেটার করতে হবে। এটা একটা সবসময় আমার মাথার মধ্যে কাজ করে। তো প্রথমে 2004 সালে প্রথম যেটা একটা বিরাট বড় কাজ করেছিলাম বিসিএস টেবিল টেনিস একাডেমিতে গড়িয়াহাটে, যে প্রথম রোবো মেশিন আমরা উদ্বোধন করেছিলাম। সেখানে প্রদীপ ব্যানার্জি এসেছিলেন, ইভেন ওনাকে বাড়ির থেকে আমি নিজে ড্রাইভ করে সল্টলেক থেকে নিয়ে এসেছিলাম, আবার শেষ হওয়ার পরে ওনাকে দিয়ে এসেছিলাম। মেয়র ছিলেন তখন সুব্রত মুখার্জি, উনি পার্সোনালি আমাকে অসম্ভব স্নেহ করতেন এবং ওনাকেও বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, উনি উদ্বোধন করেছিলেন। তো সেখান থেকেই জার্নি শুরু হয়েছিল। তারপর কখন যে কিভাবে একটা একটা করে পরে আমরা মানে প্লেয়ার্সদের জন্য টু মোটিভেট দ্য প্লেয়ার্স একটা অনুষ্ঠান করেছিলাম, যাতে মহারাজ বেলুড় মঠ থেকে এসেছিলেন। এই ধরনের ইনোভেটিভ আইডিয়া গুলো আমার থাকতো। এবং তখন সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিসের প্রেসিডেন্ট, উনিও ভীষণ এনকারেজ করতেন। যে আমি চেয়েছিলাম যে খেলাটা যাতে দিকে 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 ছড়িয়ে দেওয়া যায়। এবং আজকে আপনাদের কাছে এইটুকু বলতে আমার দ্বিধাগ্রস্ত নেই, যে কারণ যেহেতু আমি অনেক আগের থেকে টেবিল টেনিসটাকে দেখছি বা ভালোবাসছি, আজকের এই মুহূর্তে সাউথ বেঙ্গলেই আমাদের রেজিস্টার্ড প্লেয়ারই হচ্ছে 1700, মানে দে আর রেজিস্টার্ড বিকজ দে টেক পার্ট ইন দ্য টুর্নামেন্টস। তার মানে আনরেজিস্টার্ড আরো 1700 প্লেয়ার কিন্তু খেলছে, যারা হয়তো টুর্নামেন্ট খেলছে না, ছোট বাচ্চা, কিন্তু সেটা রয়েছে। তার সাথে নর্থ বেঙ্গল যোগ করলে আপনি ভাবুন 3000-এর উপর প্লেয়ার আজকে। তো আমরা এইটুকু তো আমরা মানে অ্যাচিভমেন্ট ফর বেঙ্গল করতে পেরেছি যে এতগুলো ছেলে মেয়ে খেলছে। বিকজ না খেলাধুলোর মধ্যে থাকলে না সকলেরই মনটা বড্ড বেশি ওই একটা ছোট আনরিয়েলিস্টিক ওয়ার্ল্ড, একটা টেলিভিশন বা একটা ফেসবুক বা একটা ইনস্টাগ্রাম, এগুলোর মধ্যে এত সময় এখনকার প্রজন্মের ঢুকে যাচ্ছে, এই জায়গাটাতে কিছুতেই আমি ম্যাচ করতে পারছি না। যে এটা মনে হচ্ছে সামাজিকভাবে আমার কোথাও একটা দায়িত্ব তাদের সেই জায়গাটার থেকে বার করে একটা আলোর দিকে ঠেলে দেয়া। আচ্ছা, সুদীপ দাকে আমি একটুখানি জিজ্ঞাসা করবো। সুদীপ দা, তুমি তো মানে এই টেবিল টেনিস নিয়ে দীর্ঘ সময় ধরে একটা সাংবাদিকতা করছো। আমরা টেবিল টেনিসের ক্ষেত্রে যদি দেখি, আমরা বহু ভালো ভালো প্লেয়ার পেয়েছি। তা সে পৌলমী ঘটক হোক, মৌমা দাস হোক, এখন তীর্থা ভালো খেলছে, সৌরভ ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি কিভাবে দেখছো, মানে গ্রোথটা কি ঠিকঠাক আছে তোমার? আমি এই প্রশ্নটাই এদিকে কনভার্ট করতে চাইছি। মানে তুমি আগে তোমার ওপিনিয়নটা আগে যদি দিয়ে তারপরে যদি দিতে আমরা আমার ওপিনিয়নে নিশ্চয়ই গ্রোথ তো একটা আছেই, গ্রোথ তো হচ্ছেই। আজকে অঙ্কুর ভট্টাচার্য খেলছে, তারা ওয়ার্ল্ড কাপ টিমে চান্স পেয়েছে ইন্ডিয়া টিমে, বা ন্যাশনাল লেভেলে গিয়েও বাংলা থেকে প্রচুর মেডেলস আসছে, সাব জুনিয়র লেভেলে, ইউথ লেভেলে। আমি যে প্রশ্নটা করতে চাইছি, আপনি যখন 2018-তে এলেন তখন কি দেখেছি, মানে কি নেই দেখেছিলেন, কি মনে হয়েছিল আপনার যে কি নেই, যেগুলো থাকলে টেবিল টেনিসের মানে গ্রোথ বা প্রোগ্রেসটা আরেকটু স্মুথলি হতো? দেখুন, খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমার প্রথমত যেটা মনে হয়েছিল, আমাদের সাউথ পার্ট অফ বেঙ্গল তে আমাদের 19টা জেলা, কিন্তু দূরের দূরের বিভিন্ন জেলা যেন মনে হয়েছিল শুধু ভোট ব্যাংক হিসেবেই সেটা বানিয়ে রাখা হয়েছে। প্রথমত আপনারা ভাবতে পারবেন না কিভাবে দিনের পর দিন সেই সব জেলায় গিয়ে তাদেরকে মোটিভেট করে খেলাগুলো উন্নতি করার একটা চেষ্টা আমার মধ্যে ছিল। বর্তমানে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এগুলো কিন্তু সেরকম ডেভেলপ ছিল না। এগুলোতে এখন এত খেলা হচ্ছে, ইভেন খড়গপুর আইআইটির প্রফেসররা আমাদের সাথে কমিউনিকেশন করছেন যে ওনারাও পুরোপুরি টেবিল টেনিসে আসতে চাইছেন। এবং আমার মনে হয় এটা একটা বিরাট ব্যাপার, যে যেটাকে আমি বারবার বলছি, আমি এডুকেশনের সাথে স্পোর্টসটাকে মেলাতে চাইছি। সেটা কোথাও গিয়ে মনে হয় আমি অনেকটা সাকসেসফুল হয়েছি। প্লাস তখন আমাদের রেজিস্টার্ড প্লেয়ার ছিল ম্যাক্সিমাম হলে 400 থেকে 500, মানে সেটা আমি বলছি একদম খুব বেশি, একদম লাস্ট আওয়ারে গিয়ে সেটা হতো। সেটা এখন বেড়েছে। প্লাস তখন যেটা হতো না, আমাদের ন্যাশনাল র্যাঙ্কিং হয় 4-5টা ন্যাশনাল র্যাঙ্কিং হয় অল ওভার ইন্ডিয়াতে, ইস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল, নর্থ, এরকম ভাবে, আর 3টে ন্যাশনালস হয়। আমাদের পার্টিসিপেশন তখন অনেক কম ছিল ন্যাশনাল র্যাঙ্কিং। এখন আমরা রেগুলার ন্যাশনাল র্যাঙ্কিং এ শুধু সাউথ পার্ট থেকেই নাম পাঠাই 170 জনে। তো যেটা আমরা সিনিয়র কোচেস থেকেও আমি শিখেছি, নিজে জীবন দিয়েও শিখেছি,
আপনার যদি কোয়ালিটি অফ প্লেয়ার্স বেশি হয়, অটোমেটিক্যালি আপনার কোয়ান্টিটি অফ প্লেয়ার্স বেশি হয়, কোয়ালিটি অফ প্লেয়ার্স তখন সেখান থেকে চলে আসে। তো 170 জনকে পাঠাচ্ছি বলে আজকের অন্তত 30 জন সেখান থেকে সেমিফাইনাল খেলে বা কোয়ার্টার খেলে চলে আসছে। আপনাকে জাস্ট ছোট্ট একটা মানে হিসেব দেব, 2023 সালেও 2024 সালেও এই 5টা ন্যাশনাল র্যাঙ্কিং এবং 3টে ন্যাশনাল থেকে টোটাল আমাদের 180টা প্রাইজ আসে। 180টা, একটা বাঙালিরা শুধু একটা ফিল্ড থেকে, ন্যাশনাল ফিল্ড থেকে প্রাইজ আনা, এটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক। আচ্ছা, আমি ঠিক এতেই করছি, মানে আপনি আসার পর থেকে পরিকাঠামো, কলকাতার বাইরে বা পরিকাঠামো কতটা করতে পেরেছে, মানে বাকিদের সহযোগিতায় বলুন বা সরকার বেসরকারি সহযোগিতায়, বিএসটিটি এর পরিকাঠামো নিয়ে যদি আমি একটু জানতে চাই। পরিকাঠামো সম্বন্ধে আমি একটাই কথা বলবো, আমাদের বাংলার একটু পরিকাঠামোগত তো সমস্যায় আমরা সবসময় ভুগি। বিভিন্ন জায়গায় পার্সোনাল একাডেমি গুলো চালু হয়ে গেছে, কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত যে গভর্নমেন্ট কিন্তু আমাদের সল্ট লেকে একটা টেবিল টেনিস একাডেমি ওনারা করেছেন, ওটার নাম হচ্ছে বেঙ্গল টেবিল টেনিস একাডেমি। এবং অত্যন্ত আনন্দের বিষয়, সেটা কিন্তু মাননীয় ক্রীড়ামন্ত্রী বা মুখ্যমন্ত্রী এটা আমাদের আন্ডারে অ্যাফিলিয়েটেড ইউনিট। এটা একটা খুব সম্মানজনক ব্যাপার যে একটা গভর্নমেন্ট একাডেমি করে আমাদেরকে এতটাই নির্ভরযোগ্য মনে করেছেন যে সেই একাডেমির দায়িত্ব আমাদের সিনিয়র মোস্ট ন্যাশনাল কোচ তপনচন্দ্র সেখানে চিফ কোচ, আমাদের অন্য 3 জন সেখানে অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন, এবং বর্তমানে সেখানে প্রায় 70 থেকে 80 জন প্লেয়ার রেগুলার খেলছে, প্লাস আমাদের টপ র্যাঙ্ক প্লেয়াররাও সেখানে খেলতে পারে। ওটা পুরো মানে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের একটা একাডেমি। 12টা টেবিল ধরে, তবে রেগুলার বেসিসে 8টা থেকে 10টা টেবিল পাঠানো থাকে, এবং এসসি থেকে শুরু করে সিও আছেন শারজিৎ, অত্যন্ত তিনি ভালো কাজ করেন, এবং ওখানে যুবভারতী ক্রীড়াঙ্গনে যিনি সিও নন্দন বাবু, উনিও ভীষণভাবে টেবিল টেনিস আগ্রহী, বিকেল 5টায় এসে টেবিল টেনিস খেলেন। তো এইটা একটা গভর্নমেন্টের আমাদের বিরাট সুবিধে হয়েছে এই একাডেমিটা পাওয়ায়। আর দেখুন, ইন্ডিভিজুয়াল একাডেমি সারা পশ্চিমবঙ্গে এখন প্রচুর হয়ে গেছে, আর যেগুলো আটকে আছে আমি পার্সোনালি গিয়ে চেষ্টা করি। যেমন একটাই শুধু এক্সাম্পল দেবো, বোলপুরে খেলা বন্ধ হয়েছিল বেশ কিছু বছর, 10 বছরের মতো হয়ে গেছিল, কিছুতেই চালু করা যাচ্ছিল। আমি সেখানে গিয়ে থেকে সাইয়ের সাথে কথা বলে, ওখানে চন্দ্রনাথ ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা আছে মিনিস্টার, সবাই একসাথে বসে সেখানে খেলা শুরু হলো। শুধু না, ফার্স্ট টুর্নামেন্টই বোলপুর দিয়ে শুরু হলো, এবং সেখানে 1500 পার্টিসিপেন্ট। তো সেটা একটা মানে বিরাট বড় সাফল্য যে আজকে যদি এত ইন্টেরিয়ারে এত প্লেয়ার গিয়ে খেলে। এবং এই মুহূর্তে আমাদের এই বছরের টুর্নামেন্ট ক্যালেন্ডারে 24টা টুর্নামেন্ট রয়েছে, সেখানে নর্থ বেঙ্গলের দিকে দিকে খেলা হচ্ছে, সাউথ বেঙ্গলেরও দিকে দিকে খেলা হচ্ছে। তো এটা একটা আমি পজিটিভ ধরবো যে একাডেমিগুলো হচ্ছে। যেটা পার্সোনালি আমি বলছিলাম, মুর্শিদাবাদে গিয়ে ওখানে রাজস্বী মিত্র আছেন, যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনাকে পার্সোনালি বলাতে, রিকোয়েস্ট করাতে উনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে মুর্শিদাবাদের টেবিল টেনিস একাডেমি করেছে। কাজে এটা তো আমি বলবো যে গভর্নমেন্ট নিশ্চয়ই টেবিল টেনিসটাকে নিয়ে ভাবছে। এখন টুর্নামেন্ট আপনার মানে বিএসটিটি এর যে র্যাঙ্কিং টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট কটা হয় এখানে? ধরুন আমাদের বাংলার যে র্যাঙ্কিং, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের একটা হিসেব আছে, আমরা মার্চ মাস থেকে শুরু করতে পারি না, বিকজ আমাদের পরীক্ষা শেষ হয় না। এপ্রিল থেকে শুরু করে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর অবধি আমরা টুর্নামেন্ট করি। 6 মাসে পার মান্থ আপনি 3টে করে টুর্নামেন্ট করতে পারেন। তার যে 3, 6, 18টা টুর্নামেন্ট হয়, না হলে ওভারল্যাপ পড়ে যায়, প্লেয়ারদের খুব দৌড়দৌড়ি করতে হয়। বাট যে আমরা এবারে 18টাতেও শেষ করতে পারিনি, আমাদের এবার 22টা টুর্নামেন্ট হয়ে গেছে, বিকজ সবাই এত খেলতে চাইছে, আর অর্গানাইজাররা দিকে দিকে টুর্নামেন্ট করতে চাইছে। আগে যেটা কিছুটা ছোট জায়গার মধ্যে হতো, এখন এত ছড়িয়ে গেছে যে আমরাও টুর্নামেন্ট করতে দেবো না এটা বলতে পারছি না। আমরা ওই জন্য কিছু সিলেকশন, আমাদের ক্রাইটেরিয়া আছে যে সমস্ত প্লেয়ারকে সবটা নিজেকে মানে এক্সাক্ট করে যে দৌড়ে দৌড়ে গিয়ে খেলতে হবে এটা না, তোমরা যেটা বুঝে বুঝে এখানে কিছুটা খেলো, ওখানে কিছুটা খেলো, এইভাবে খেলো। র্যাঙ্কিং ওইভাবেই করা হয় আগের মতো। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে স্টেজ 4। কল্যাণজান, কাশিমবাজার ওইগুলো স্টেজ 3, কল্যাণজান, কাশিমবাজার, দিদি আপনি যেটা বলছেন যে মানে টুর্নামেন্ট হচ্ছে এবং টুর্নামেন্টে প্রচুর সাড়া পাচ্ছেন আপনারা, পাশাপাশি আপনাদের আরেকটা ইচ্ছা আছে যে মানে শিক্ষার সঙ্গে এটাকে জুড়ে দেওয়া, স্কুলের সঙ্গে যদি টাই আপ করা, সব ঠিক আছে, কিন্তু আপনি কি মনে করছেন যে মানে ধরুন কোনো প্রতিযোগিতা হচ্ছে বা ন্যাশনাল লেভেলের বা স্টেট লেভেলের, তার যে প্রচার, তার যে ব্র্যান্ডিং, সেটা কি সেইভাবে করা যাচ্ছে বা করতে পারছেন আপনারা, যাতে আরো বেশি মাসের কাছে ছড়িয়ে দেওয়া যায়, মানে বাচ্চারা যাতে আরো উঠে আসতে পারে সেটা, বা না করতে পারলে কোথায় কোথায় বাধা
হ্যাঁ, আমার মনে হয় দেখুন এত বড় একটা সংগঠন তো সেখানে এটা দেখুন ভলেন্টারি অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনগুলো তো প্রফেশনাল না, ফলে সকলেরই অফিস থাকে, কোচিং থাকে, তার মধ্যে থেকে থেকে টাইম বার করে একা আমার উপর অনেকটাই রেসপন্সিবিলিটি থাকে। আই এম নট স্যাটিসফাইড। আমি বলছি না প্রত্যেকটা কোনায় কোনায় আমার একার পক্ষে পৌঁছানো সম্ভব বলে বা আমি সেটা দৌড়তে পারছি বলে। যেমন আমার এলাকাটা যেহেতু দক্ষিণ কলকাতা, আমি দক্ষিণ কলকাতারও সেক্রেটারি ছিলাম কনজিকিউটিভ 2 টার্মস 8 ইয়ার্স, এবং সুব্রত মুখার্জি তখন প্রেসিডেন্ট ছিলেন। যত স্কুলে পেরেছি পার্সোনালি গেছি, ভিজিট করেছি, সেখানে যতটা পেরেছি ছড়াবার চেষ্টা করেছি এবং প্রচুর জায়গায় খেলা শুরুও হয়েছিল। বাট এটা সত্যি আমি বলছি যে একক প্রচেষ্টায় আমি যতটা চাইছি ততটা হয়তো আই এম নট স্যাটিসফাইড। আরো বেশি প্রফেশনালিজম আনা উচিত, আরো বেশি স্পেড করা উচিত, আরো ইয়াং জেনারেশনকে চেষ্টা করছি ওরা যদি আরো ইনভলভ হয়ে যায়, আমি যতটা দৌড়তে পারছি না ওরা যদি সেটা দৌড়াদৌড়ি করে আরো বেশি ছড়িয়ে দেওয়া যায়, সেই ক্ষেত্রে তো হ্যাঁ আমরা একটু হলেও তো নিশ্চয়ই আমি বলবো পিছিয়ে আছি। সেটার কি একটা আপনাদের প্ল্যানিং রয়েছে যে এইভাবে এরকম কিছু করে তারপরে ব্যাপারটা মানে একটা যে রুট ম্যাপ একটা প্ল্যানিং সেরকম হ্যাঁ, কিছু কি আমরা করছেন? সেটা ইনিশিয়ালি আমরা আসার পরেই 19-এ যখন আমরা প্রেস রিলিজ করেছিলাম, আমরা মিহির ঘোষ, তপন চন্দ্র, জয়ন্ত কুশিলাল এবং অভিজিৎ রায়চৌধুরী, শান্তনু সাহা, প্রসেনজিৎ সরকার, এরা ভীষণ নামী কোচ। সিনিয়রদের তো আপনারা সবাই চেনেন, তারা সবাই জয়ন্ত দাস সবে চলে গেলেন। ওনাদের ওপর আমরা এক একটা রিজিয়ন ভাগ করে স্কুলগুলোর দায়িত্ব দিয়েছিলাম যে আপনারা চিফ কোচ থেকে অ্যাসিস্ট্যান্ট কোচেদের পাঠিয়ে স্কুলগুলোতে ডেভেলপ করেন। এবার কোচেদেরও সত্যি কথা তাদের অসম্ভব পরিশ্রম খেলানোর জন্য হয়, তারা হয়তো সবটা সময় দিতে পারেননি, তাও আগের থেকে দেখুন অনেক এগিয়েছে, কিন্তু আমি বেস্ট বলতে পারবো না, এখনো অনেক পথ বাকি আছে, এইটুকু তো আমাকে নিশ্চয়ই স্বীকার করতে হবে। আচ্ছা, ঠিক এই প্রসঙ্গে জিজ্ঞেস করছি যে আপনি আসার পর আপনারা যারা চালাচ্ছেন, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কতটা হয়েছে ইএসটিটি এ, কতটা হেল্প পাচ্ছেন? কতগুলো কোচিং প্রোগ্রাম, নিশ্চয়ই আপনাদের অনেক কোচিং প্রোগ্রাম আছে অ্যাক্টিভিটিস একাডেমির বাইরে, সেগুলো ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বা সাপোর্ট এটা যদি একটু বলেন যে সাপোর্ট। দেখুন, এটা যদি খুব জরুরি না হয় তাহলে না আজকে বলাই আমার ভালো। না বলাই ভালো, কারণ আজ পর্যন্ত আমরা গভর্নমেন্টের থেকে ডাইরেক্ট কোনো অনুদান পাইনি, বিওএ থেকে ডাইরেক্ট কোনো অনুদান পাইনি। সেই হিসেবে আমাদের পেট্রনরা রয়েছেন মিস্টার সিকে ধানুকা, মহেন্দ্র সিং জালানের ছেলে মায়াঙ্ক জালান এবং সুশীল কুমার মিশ্র এসকেএম গ্রুপের, উৎসব পারেখ, এনারা আমাদের ভীষণ ভীষণ ভালো পেট্রন। ওনারা অনেকটা পেট্রোনাইজ করছেন। আমরা রেজিস্ট্রেশন ফিস থাকে, আমি পার্সোনালি অনেকটাই মানে স্পন্সরশিপ আনার চেষ্টা করি। তো আমাদের সোর্স অফ ইনকাম যেটা, ধরুন আমাদের যে অ্যাসোসিয়েশন চালাতে হয়, আমাদের অফিস আছে, স্টাফ আছে, সেটা মূলত আমাদের আসে হচ্ছে যদি আপনি কোনো বড় টুর্নামেন্ট করেন, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, এনি টাইম আমরা সেটা পেতে পারি। কিন্তু সেখানেও আমরা খুবই সমস্যার মুখে পড়েছিলাম। আমরা লাস্ট জানুয়ারিতে যখন ন্যাশনালসটা করি, নেতাজি ইউথ ন্যাশনাল, জুনিয়র আর ইউথে, যেখানে আমাদের অনেকগুলো গোল্ড, সিলভার এবং বোধিসত্ত্ব সবাই গোল্ড, সিলভার, এরকমই আমাদের ম্যাক্সিমাম বেঙ্গল এখন পাচ্ছে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। তো সেটাতে যে প্রবলেমটা ফেস করেছি যে 8 বছর আগে লাস্ট আমরা ন্যাশনালস করতে পেরেছি, 8টা বছর চলে গেছে আমাদের আরেকটা ন্যাশনালস নেওয়ার জন্য। তো তখনও কিন্তু 8 দিন ধরে টুর্নামেন্ট করতে দেওয়া হতো, বাট এখন করতে গিয়ে দেখলাম যে 3 দিনের বেশি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেওয়া হয় না। সেটা গভর্নমেন্ট আমাদের বিনা পয়সায় দিয়েছেন, এটা আমরা রিয়েলি গ্রেটফুল, কিন্তু এই 3 দিনটাকে 9 দিন করা, লাস্টে স্পোর্টস মিনিস্টারের সহায়তায়, প্রেসিডেন্টের সহায়তায়, সিএম এর সহায়তায় আমরা 9 দিন পেয়েছি, এবং সেটা কিন্তু ফ্রি অফ কস্টই পেয়েছি। কিন্তু একটা স্টেডিয়াম ফ্রি অফ কস্ট পাওয়ার পরেও, একটা ধরুন ইউথ ন্যাশনালসে আমাদের বাজেট ছিল 1,40,00,000 টাকার উপর, সেখানে যদি গভর্নমেন্টের থেকে একটা টাকা না পাওয়া যায় বা বিওএর থেকে যদি কোনো টাকা না পাওয়া যায়, সেখানে তো ডেফিনেটলি সবসময় একটা মাথার উপর চিন্তা থাকে যে টাকাটা কোথা থেকে আসবে, টাকাটা দরকার কিসে লাগে। আমরা যেমন 2023-এ একটা বিরাট বড় ফেলিসিটেশন প্রোগ্রাম গভর্নমেন্টের একাডেমিতে, অরূপ বিশ্বাস এসেছিলেন, সকলে এসেছিলেন, সবাই জানেন, সেখানে আমাদের বাজেট ছিল 10 লক্ষ টাকা। আমরা লাস্ট 4 বছরের সমস্ত প্লেয়ার, কোচ, প্রত্যেককে আমরা 20 জন কোচ, 22 জন মানে প্লেয়ার, প্রায় 50 জন ছিল, বিরাট বড় করে করতে পেরেছিলাম। মনে তো হয় সবসময় যে ওদের জন্য আরো কিছু করি, কিন্তু
টাকা যদি না থাকে তখন আমরা করতে পারছি না। আবার ভেনিউ যদি নিয়ে প্রবলেম হয়, আমাদের এখানে অ্যাকচুয়ালি শুধুমাত্র আছে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেটা পাওয়া ভীষণ প্রবলেম, আর একটা ডুমুরজলা স্টেডিয়াম। ডুমুরজলা স্টেডিয়ামটা আছে, বাট ওটাও এখন একটু পাওয়া নিয়ে প্রবলেম। ক্ষুদিরামটা কি হয়, আমরা ন্যাশনাল র্যাঙ্কিং করা যায় না, যেহেতু ওটা অনুশীলন কেন্দ্র, দ্যাটস নট আ স্টেডিয়াম, কারণ গ্যালারি নেই, বসবার জায়গা নেই। আর ক্ষুদিরামেও না ইভিএম মেশিন রেখে রেখে অনেকটা মাঝখানটা দেবে গেছে, ওই জায়গাটা আমাদের একটু বোর্ড বসালে বোর্ডটা একটু নড়ে। তো এই ধরনের কিছু সমস্যার জন্য মানে ন্যাশনাল স্পট বা জায়গাটা আমারও এখানটায় কেন মানে এটা রুলসটা খেলাধুলার ক্ষেত্রে সেটা তো দেখুন সিএম ম্যামরাই বলতে পারবেন বা স্পোর্টস মিনিস্টাররা বলতে পারবেন কেন ওটা 9 দিন আমি ধরুন। হ্যাঁ, মানে ন্যাশনালস একটা করতে গেলে 8 দিনের কমে তো আপনি ন্যাশনালস কমপ্লিট করতে পারবেন না, কারণ আমরা করলাম ধরুন 400 প্লেয়ার, মানে প্রথমে 250 ছেলে, তারপর 250, 500 মতন প্রায় প্লেয়ার হলো। এবার 500 প্লেয়ারকে আপনি 8 দিনের কমে, সেটা তো আমার ওখানে কম্পিটিশন ম্যানেজার যেরকম ভাবে শিডিউল করবে আমাদের তো সেইভাবেই করতে হবে। আর 8 দিনের কমে ন্যাশনালস কোনোভাবে হয় না, এটা খুবই আনফরচুনেট। আমার বলতেও এটা খারাপ লাগছে, কিন্তু WTT কন্টেন্ডার আমরা এক্ষুনি চাইলে এক্ষুনি নিতে পারি। সেখানে ধরুন আমাদের প্রচুর ছেলেমেয়েরা খেলছে বিদেশে গিয়ে গিয়ে, ওদের বিদেশে যেতে হয় না, এখানে খেলতে পারে। বা এখানে যদি টেকনিক্যাল অফিসিয়ালরা, ওনারা অনেকে না মানে ইন্টারন্যাশনাল আম্পায়ার হয়ে গেছেন, কিন্তু অ্যাসাইনমেন্ট পাচ্ছেন না বলে ওনারা ব্লু ব্যাচ হতে পারছেন না। এই মুহূর্তে আমাদের এরকম অন্তত 6-7 জন টেকনিক্যাল অফিসিয়াল আছেন, আমি বলতে কিন্তু আমরা কিছু করতে পারছি। আমি বলতে চাইছি যে আপনি যদি কোনো ন্যাশনাল ইভেন্ট এখানটায় করার ইচ্ছেও থাকে, সেটা আপনি করতে পারছেন না, বা করতে চাইলেও একটা যেটা প্রধান বাধা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনি ভেন্যু পাচ্ছেন না। এবার এখানটায় ভেন্যু রয়েছে, তো সেই ভেন্যুগুলো না পাওয়ার ক্ষেত্রে মানে কোন কোন জায়গায় এক্সাক্ট সমস্যাটা হচ্ছে, মানে আপনি তো যেহেতু অ্যালটমেন্টের ব্যাপারটা আমি যেটা জিজ্ঞাসা করছি, কারণ আমি প্রশ্নটা করার কারণ হচ্ছে আমি জানি এবং আমরা দেখছিও যে রাজ্য সরকার খেলাধুলাতে কিভাবে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করছে, তার সাথে ফুটবল ও বিভিন্ন স্পোর্টস সাপোর্ট করছে। তো সেখানটা দাঁড়িয়ে কোন জায়গাটায় আপনার মনে হচ্ছে সমস্যা হচ্ছে? দেখো, সমস্যা মেইনলি আমি বলবো স্টেডিয়াম এবং অর্থনৈতিক, কারণ ক্রিকেট ফুটবলে আজ অব্দি টাকার জন্য কোনো ভাবতে হয় না, কিন্তু ছোট স্পোর্টস এর ক্ষেত্রে আজকে ধরুন টেবিল টেনিস বলুন বা যোগাসন বলুন, জিমন্যাস্টিক্স বলুন, অনেক উঠে গেছে। সেখানে টেবিল টেনিস রীতিমতো প্রফেশনাল গেম হয়ে গেছে, কোনো প্লেয়ার বসে থাকে না, সকলের চাকরি হয়। কিন্তু কথা হচ্ছে যে স্টেডিয়ামের জন্য সত্যি কথা 3 দিনটা 7 দিন বা 10 দিন 8 দিন করা এটা এতটাই টাফ হয়। আর এভরি ইয়ার তো এটা আমাদের পক্ষেও ফাইন্যান্সিয়াল সেই স্ট্রেংথ নেই যে এভরি ইয়ার আমরা করতে পারবো। WTT কন্টেন্ডার কি আপনি মানে ইচ্ছে ছিল, মানে ইচ্ছে ছিল না। আমরা 19-এ যখন ইস্ট জোন করি, 19-এর নভেম্বরে আমরা ডুমুরজলা স্টেডিয়ামে ইস্ট জোন করি। এত সাকসেসফুলি আমরা ইস্ট জোন করেছিলাম যে 2020-এর এপ্রিলে ওরা আমাকে মানে পার্সোনাল লেটার লিখে টুর্নামেন্ট ডাইরেক্টর করে ওরা WTT কন্টেন্ডার আমাদেরকে দেন। আমরা আনফরচুনেট, এবং তখন আমরা কিন্তু পেয়ে যেতাম স্টেডিয়াম, আমাদের কথাবার্তা বলা, মাইন্ড চালান ভীষণ হেল্প করেছিলেন, সবকিছু কিন্তু হয়ে গিয়েছিল। বাট তখন প্যান্ডামিকের জন্য আমাদের শুধু কোভিডের জন্য ছেড়ে দিতে হলো। ইচ্ছেটা ভীষণ ভাবেই আছে, যদি কোনোভাবে স্পোর্টস মিনিস্টারের সাথে আমার বসা যায়। WTT মানে ইন্টারন্যাশনাল, এখন ভীষণ খেলা হচ্ছে, আর আমাদের প্রচুর প্লেয়ার WTT কন্টেন্ডারে গিয়ে এই মানে জাস্ট শেষ হলো অঙ্কলিকা চক্রবর্তী, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ও আন্ডার 17 এর আসাম, আন্ডার 15 এর খুব ভালো খেলছে, সিন্ড্রেলা ভালো খেলছে, ছোট বাচ্চা ছেলে আছে অরিক দত্ত, আদিত্য দাস, অনেক সোহম মুখার্জি। ছোট বাচ্চাগুলো কি এতটা টাকা লাগছে বলে ওরা বিদেশে যেতে পারছে না। সেখানে আমরা যদি ইচ ইয়ারে একটা করে WTT কন্টেন্ডার করতে পারি, ওদের ন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ উঠে যাবে, ওদের বিদেশে যাওয়ার পয়সাটাও বেঁচে যাবে। TTFI কি কোনো গ্রান্ট আছে কনস্টিটিউশন অনুযায়ী, বা TTFI এর কি স্টেটকে কিছু বছরে কিছু টাকা দেওয়ার? না, আমাদেরই টুর্নামেন্ট করলে আমাদের রয়্যালটি দিতে হবে অনেক টাকা। এমনিতে TTFI সাপোর্ট আপনি মানে কমলেশ মেহতা রেজিমে পাচ্ছেন? ভীষণ খুবই আগে এমপি সিং এর সাপোর্টও পেয়েছি, এখন কমলেশ মেহতা, সেই ব্যাপারে বেঙ্গলের কোনোদিন কোনো অসুবিধা হয়নি, অসম্ভবই সাপোর্ট পেয়েছি। আর একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, মানে বাংলার ইউথ লেভেল, জুনিয়র, সাব জুনিয়র লেভেলে এত মেডেলস আসছে, সিনিয়র লেভেল ধরুন এই যে 5টা র্যাঙ্কিং জোনালস এন্ড ন্যাশনালস, একটু পারফরম্যান্সটা কি একটু ভালো করা? হ্যাঁ, এইটা একটু বুঝতে হবে। আমরা সিনিয়রে যে টিমটা পাঠাই না, ওটা সেকেন্ড টিম, দ্যাটস নট দ্য ফার্স্ট টিম।
যেমন ফার্স্ট টিম গুলো ধরুন রেলওয়েজ মেয়েদেরটা চ্যাম্পিয়ন হলো, ছেলেদেরটা রানার্স আপ হলো, সব কিন্তু আপনি যদি দেখেন 5টা 5টা 10টা বাঙালি। সেটা আপনি অনিন্দিতা চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী কোচ বলুন বা অনির্বাণ নন্দী বলুন বা সবকটা 10টা প্লেয়ার, জিৎ চন্দ্র বলুন, সব। এবার ওরা যখন চাকরিটা পেয়ে যায়, ওরা তো তখন অটোমেটিক্যালি ওদের অফিসের হয়ে খেলতে হয়। এবার আমাদের বাংলার তখন কি মুশকিল, যেটা আমাদের না, এটা প্রত্যেকটা স্পোর্টসেই তাই, আমরা তখন সেকেন্ড টিমটাকে ধরুন পাঠাচ্ছি। এবার ম্যাক্সিমামই তো সবাই পিএসপিবি তে খেলছে, নয় রেলের হয়ে খেলছে, নয় অন্য কোম্পানির হয়ে খেলছে, অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাংকের হয়ে খেলছে। এবার আমরা তখন সেকেন্ড টিমটাকে পাঠাই, তো ওই জন্য আমাদের সিনিয়র ন্যাশনালসে একটু প্রাইসটা কম্পারেটিভলি কম হয়। কিন্তু আপনি সাব জুনিয়রের প্রাইসটা দেখলেই বুঝতে পারবেন যে জুনিয়রে হিউজ হয়, কিন্তু সিনিয়রে গিয়ে যেহেতু ওরা সবাই অফিসকে রিপ্রেজেন্ট করে, ওখানেও সবাই বাঙালি, বাংলার প্লেয়াররাই, বাট হ্যাঁ বেঙ্গল একটু তো সেখানটা আপনার ন্যাশনালসেও দেখলাম সামনে যে ন্যাশনালটা হলো, সেখানটাও বেশ ভালোই ফল করেছে। তো সেখানটায় দাঁড়িয়ে মানে আপনারা যে ধরুন স্কাউটিং এর কথা বললেন, স্কুল ভিত্তিক বললেন, এবং যেভাবে ফল হচ্ছে, যেভাবে সাফল্য আসছে, তাতে মানে যারা আর কি বাচ্চারা আর কি, তারা কি এনকারেজ হচ্ছে, মানে তারা কি আরো আসছে, মানে কতটা মানুষের মানে বাচ্চাদের মধ্যে সেই আগ্রহটা দেখতে পাচ্ছেন? দেখুন, আসছে তো বটেই, কারণ 20-21 আমরা যা সাফার করেছি, আমাদের এক একটা ক্লাবে যেখানে 180 প্লেয়ার খেলতো, সেখান থেকে 5টা 6টা প্লেয়ার হয়েছে। আমাদের সত্যি কথা, এটা একটা কোচেদের বিরাট স্ট্রাগল গেছে ওই জায়গাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। সেখানে এখন অন্তত আগে যেরকম খেলতো এখন সেরকমই হয়ে গেছে। আপনাকে বললামই প্রথমে, রেজিস্টার্ড প্লেয়ারই যেখানে 1700-র বেশি, সেখানে আনরেজিস্টার্ড আরো 1000-1200 তো খেলছে। কাজেই 3000-এর উপর প্লেয়ার যদি একটা ওয়েস্ট বেঙ্গলে খেলে, তাহলে এটা একটা নিশ্চয়ই একটা মানে বড় পদক্ষেপ আর কি। কিন্তু মানে আমি প্রশ্নটা কেন করলাম, কারণ আপনি বলছেন যে বিভিন্ন টুর্নামেন্ট করতে একটা অসুবিধা হচ্ছে, এবং সেখানটায় বিভিন্ন টুর্নামেন্ট, ন্যাশনাল, সরি ভুল বললাম, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল করতে কিছু সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে প্রচুর মানে জুনিয়র থেকে শুরু করে আগ্রহ, সাফল্য সব রয়েছে, এবং তারা যখন মানে এই ইভেন্ট গুলো হচ্ছে মানে হওয়াতে অসুবিধা হচ্ছে, বা ধরুন আমি বলছি হচ্ছে না বা হবে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু অসুবিধার মুখে পড়তে হচ্ছে, তো তারাও তো কোথাও গিয়ে একটা ডিপ্রাইভ হবে, যে তারা খাটনি করছে, খেলছে এবং ই করছে, কিন্তু তারা সেই জায়গাটা তার স্টেট থেকে পাচ্ছে না, সেই সুযোগটা বা সেইটা পাচ্ছে, মানে সেই প্রমোশনটা বা তাদেরকে আপলিফট করা, সেই ব্যাপারটা তারা পাচ্ছে না, যাতে তারা সামনের দিকে ভবিষ্যতে আরো বড় মঞ্চে বড় সাফল্য নিতে। দেখুন, সেটা তো সামান্যভাবে সবসময় প্লেয়ারদের মধ্যে, কোচেদের মধ্যে, গার্জেনদের মধ্যে থাকেই। তবু আমি বলবো, বর্তমান সরকার কিন্তু ন্যাশনাল গেমসে যে প্রাইজ মানি ওদের দিচ্ছেন, ভালো খেললে, ভালো ফল করলে, বা স্টেট গেমসে যে প্রাইজ মানি দিচ্ছেন, এটা কিন্তু আগে কখনো পাইনি। বা এই যে ক্রীড়াগুলো, এই যে আজকে মিহির ঘোষ, তপন চন্দ্র, জয়ন্ত ভূষিলাল, অমিত দাম, ভারতী ঘোষ, এদের মতন মানে মাননীয় কোচেদের যে ক্রীড়াগুরু হিসেবে স্বীকৃতি দেয়া, এটাও তো আগে কখনো ভাবা যায়নি না। কাজে অনেক কিছুই হচ্ছে, কিন্তু দেখুন অনেক কিছুর মধ্যে ধরতে গেলে সবসময় 19-20 কম বেশি থাকে। যেটা সত্যি কথাই অর্প বিশ্বাস বলেন, যে সবাই যদি বলে আমাদের একাডেমি করে দাও, একাডেমির জন্য জমি দাও, তাহলে তো আমাদের পুরো পশ্চিমবঙ্গটাকেই খেলার ক্ষেত্র বানিয়ে দিতে হয়। আমাদের তো শুধু খেলাটা দেখলে হবে না, আমাদের তো সবটা দেখতে হয়। তো আমাদেরও সেটা ওনাদের জন্য বুঝতে হয় যে সত্যি কথা ওনাদের শিক্ষা খাতে টাকা দিতে হয়, অনেক খাতে দিতে হয়। আমরা যদি শুধু বলি তোমরা সব, আমরা স্পোর্টস করি বলে তোমরা সব আমাদেরই দাও, সেটা তো প্লেয়ারদেরকেও বুঝতে হবে। এই আর তো ফিউচার প্ল্যানিং যদি এখন জিজ্ঞাসা করি, মানে সামনের দিকে কি পরিকল্পনা আছে, কি কি ইভেন্টস ভাবছেন বা কিভাবে এগোতে চাইছেন? এই মুহূর্তে দেখুন টুর্নামেন্ট তো চলছে, টুর্নামেন্টের মতন এরপরে আমাদের জোনাল র্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। আর যারা ইন্টারন্যাশনাল খেলছে তারা ইন্টারন্যাশনাল খেলছে। সবাইকে একসাথে পাচ্ছি না বলে বড় করে একটা সংবর্ধনা দেওয়া হয়নি, সেটা দিলে ওরা ভীষণ মোটিভেটেড হয়। যেমন সুতীর্থা ওহিকা যখন খেলে এলো চায়নাতে এশিয়ান গেমসে অসাধারণ সাফল্যের পরে, ওই রাত্রিবেলা কিন্তু আমি প্রেসিডেন্ট বাবুল ব্যানার্জি এখান থেকে গিয়েছিলাম ওদের রিসিভ করতে এয়ারপোর্টে নেমে। এই সামান্য জিনিসগুলোতেও ওরা এতটাই খুশি হয়ে যায় এবং ওরা এতটাই আমাদের ক্লোজ। সৌরভ চক্রবর্তীও মানে মিড নাইট হয়ে গিয়েছিল। কিন্তু এইভাবে আমরা চেষ্টা করি, আবার একটা ফেলিসিটেশন আমাদের ডিউ রয়েছে, সেটা আমরা সবাইকে একসাথে পেলে করবো। আর বাকিটা দেখুন, বড় যে ইভেন্ট গুলো বা বড় ব্যাপার, যাতে আরো মোটিভেট করা যায়, আমরা আশা করি এই বছরে না পারলেও সামনের বছরের শেষের দিকে গভর্নমেন্টকে কনভিন্স করে ডেফিনেটলি আবার একটা কিছু করতে পারবো।
আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, মানে ধরুন আমরা দেখি বিভিন্ন এখনকার যেটা দেখা যাচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খুব আর কি বড় করে সামনের দিকে আসছে এবং সেটা কিছুটা হলেও সফল হচ্ছে, তা বিভিন্ন মানে স্পোর্টস এর আঙিনায় আমরা দেখছি। তো সেক্ষেত্রে মানে সেটা ন্যাশনাল লেভেলেও দেখছি, স্টেট লেভেলেও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি লিগ বা এরকম পরিকল্পনা ভাবনা থাকে। আপনাদেরও কি এরকম কোনো কিছু ভাবনা বা ভবিষ্যৎ পরিকল্পনা? হ্যাঁ, আমাদের এই একটা জায়গায় মনে হয়েছিল যে আমরা বেশ কিছু বছর করতে পারিনি। আমাদের ভীষণ ভালো লিগ হয়েছিল, টিটি প্রিমিয়ার লিগ। আশা করি যে আমরা এই বছর থেকে আবার লিগটা শুরু করতে পারবো, এবং পারবো মানে আশা করি না, আমি একদম সুনিশ্চিত যাদের সাথে কাজ করতে চাইছি তাদের সাথে কাজটা হবে, এবং আমাদের প্লেয়াররা এখান থেকে প্রচন্ডভাবেই আগ্রহ, তাদের ভীষণ খেলার ইচ্ছা। বাট আমরাই সামহাও এত টুর্নামেন্ট সবকিছু মিলিয়ে আমরা লিগটা শুরু করতে পারিনি। আর সেটার জন্য তো আমরা একটু বড়ভাবে প্রচারের মাধ্যমে সেটা প্রচার করবো, ওই জন্য সেই ব্যাপারে আর এখন বলতে চাইছি না। কিন্তু লিগ আমরা ডেফিনেটলি করবো, এই বছর থেকেই চালু। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম এই মুহূর্তে টেবিল টেনিস নিয়ে আমাদের কথা হলো, এবং টেবিল টেনিস নিয়ে আমরা যখন কথা বলছি অবশ্যই টেবিল টেনিসের কি পরিস্থিতি, কি অবস্থা, কি জায়গায় রয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা একেবারে একটা আড্ডা মতো দিলাম, এবং সামনের দিকে কি কি পরিকল্পনা আছে, কি কি বাধা ছিল, কি কি বাধা কিভাবে কাটাতে হচ্ছে, এবং ভবিষ্যতে এই যে যারা তারকা হয়ে উঠছেন, টেবিল টেনিস খেলছেন, সাফল্য পাচ্ছেন, আরো ভবিষ্যতে ভালো প্লেয়ার উঠে আসবে কি করে বাংলা থেকে, সেই সব নিয়ে কিন্তু আজকে একটা খোলামেলা আলোচনা করলাম এবং বুঝতে পারলাম, জানতে পারলাম যে কিভাবে সামনের দিকে বাংলার টেবিল টেনিস এগিয়ে যেতে চলেছে। আজকের মতো এই পর্যন্তই। বাকি সব খবরের জন্য আপনারা চোখ রাখুন প্যারাডাইস স্পোর্টস।